পরনে লুঙ্গি, গায়ে টি শার্ট, চোখে চশমা, মুখে পান, রাঙা অধর দুটি বাঁকিয়ে বাঁকিয়ে যখন চলেন তিনি, মনে হয় কোনো তামিল মুভির হিরো আসছে। আসলে তিনি কোনো হিরো নন, মন্ত্রীর একমাত্র গুণধর পুত্র। লুঙ্গি হাঁটুর উপরে উঠিয়ে গিট্টু দিয়ে পান চিবাতে চিবাতে পার্টি অফিসে ঢুকে পড়েন। যেন পার্টি অফিস না, উনি স্বয়ং তার নিজ শ্বশুরবাড়িতে ঢুকেছেন। পার্টি অফিসের সামনে থাকা দারোয়ান ওনার বাহ্যিক আচার ভঙ্গিমা দেখে তার চোখ কপালে উঠল। এত তৃতীয় কিয়ৎকালের জন্য ভাবা চাকা খেয়েও বসল। পা থেকে মাথা পর্যন্ত আশ্চর্যজনিত দৃষ্টি বুলিয়ে ফ্যাল ফ্যাল করে মিনিট দুয়েক নির্বোধের ন্যায় তাকে থেকে সঙ্গীত আসতেই তড়িঘড়ি করে কপালে আঙুল তুলে সালাম ঠুকল। আসসালামু আলাইকুম ছোট স্যার। দারোয়ান শান্তি মিয়ার দিকে ঠান্ডা দৃষ্টি জোড়া নিবদ্ধ করে অদর পিছে হাসল। ফিক্কি করে পানের চিপটি ফেলে চোখে চশমা খুলে ওনার চোখে পরিয়ে দিলেন। দু আঙ্গুলের মাথা দিয়ে শূন্যের মতো করে দেখালেন। এবার ঠিক আছে, পুরাই পারফেক্ট। শান্তি মিয়ার চোখ জোড়া অবিলম্বে বিস্মিত বড় বড় হয়ে এলো। নির্ভবে নির্বিঘ্নে বেকুবের মতন কতক্ষণ হাঁ করে চেয়ে রইলেন। তার বোকা শোকা মাথায় কিছুই আসছে না। হঠাৎ তাদের ছোট্ট স্যার এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করছে কেন? ওনার মাথায় কি সমস্যা টমস্যা দেখা দিয়েছে? কই, সে তো জানে না কিছু। এমন কিছু হলে এতদিনে তোলপাড় হয়ে যেত। মিডিয়ার মাধ্যম খবর দ্রুত ছড়িয়ে পড়তো, পেপার পত্রিকায় বড় করে একখানা সংবাদ ছাপা হতো। এমন কিছুই হয়নি। তার মানে উনি ঠিকই আছেন, তবে ওনার বর্তমান এমন অদ্ভুত আচরণ বাহ্যিক ভাব ভঙ্গিমা মোটেও সুবিধাজনক নয়। কোনো গন্ডগোল নিশ্চয়ই তো আছে। কে জানে ভিতরে ভিতরে কোনো গুরু নিন্দা পাকাচ্ছে। বড় লোকের আকাম কুকামের তো আর অভাব নেই। তার অত শত ভেবে লাভ নেই। কাজ করছে আসছে, কাজ করাই ভালো। ততক্ষণে নব পার্টি অফিসের ভেতর ঢুকে পড়ল। লুঙ্গির গিট্টু খুলে এক আঙুল দিয়ে লুঙ্গির এক কোণা উঁচিয়ে হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছিল। অফিসে কক্ষের অভ্যন্তরে উপস্থিত সকলে থ হয়ে রইল। হতভম্বতার মুখে ভাষা উঠে না, কোনো প্রকার শব্দ নেই। মেজবান তালুকদার জরুরি মিটিং কক্ষে ছিলেন। তার পিয়ে হারুন সাহেব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল। দূর থেকে নওয়াবকে দেখে তার দৃষ্টিজোড়া তৎক্ষণাৎ গভীর আশ্চর্যতায় বিমূঢ় হয়ে পড়ল। অবাকতার অদর দুটি হা হয়ে এলো। নওয়াব হারুন সাহেবের কাছে এসে মুখ দুটি বন্ধ করে দিয়ে বলল, তোর স্যার কি ভিতরে আছে? হারুনের ভাবনা চ্যুত হয় না, বিভ্রান্তিকর ভাবান্তরের মাঝে তীব্র। ঘরের ভেতর সে তখনও ডুব। নওয়াব ওর সামনে তুড়ি বাঁচিয়ে, তবুও হারুনের ঘোর কাটে না। উল্টো চোখ মুখে অধিকতর বিস্ময়ে ছানা পড়া। চোখ টলে আবারও দেখালো, সে কি আদৌ ঠিক দেখছে, সঠিক দেখছে না? তার দৃষ্টিভ্রম, তবুও সেই একই দৃশ্য, কোনো নরণচরণ নেই। তার মানে সে সঠিক, বাস্তবই দেখছে। তবে এটা কি করে সম্ভব? ওর গালের ওপর তৎক্ষণাৎ ঠাস করে চট পড়ল। লোকটা ভো ভো করে ঘুরতে লাগলো। কানটা উষ্ণতায় ছাছা করে উঠল। গালটা ভীষণ ব্যথা টনটন করছে। নির্ঘাত আরেকটু হলেই চাপার দাঁতও পড়ে যেত। চৈতন্য ফিরে গালটা হাত বুলিয়ে মুখটা কাদো কাদো করে রইল। ফের বলল, তোর স্যার কই? ভিতরে কিন্তু মিটিং চলছে। সামনে থেকে সর। ছোট স্যার বড় স্যার ভিতরে কাউকে ঢুকতে নিষেধ করছেন। তুই কি চাচ্ছিস তোর গালে আরো দুটো পড়ুক? ভয়ে ভয় মুখটা হারুন ওনার পথ থেকে দ্রুত সরে গেল। মনে মনে একটা ভয়ঙ্কর গালিও দিল। যাত্রীর একটা। নব ভেতর ঢুকলো। দরজা খোলার শব্দ পেয়ে সকলে দরজার দিকে দৃষ্টিপাত করে। মুহূর্তের মধ্যে ওনাদের দৃষ্টিশক্তি বিস্ফোরিত বিমূর্ত হয়ে আসে। অবাক নেত্রে সকলে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করে, যেন তারা অবাক করার মতন কিছু দেখেছে। মেজবান তালুকদার মিটিংয়ে এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করে দেন। সকলে নওয়াবকে এক পলক দেখে দেখে বেরিয়ে হচ্ছিল, যেন সে ভিন্ন গ্রহের কোনো আজবতম প্রাণী। সকলের যাওয়া শেষ হলে দরজা আটকে মেজবান চেয়ার টেনে দেন। মেজবান তালুকদার অবাক নেত্রে তাকান, বাক্য হারান, মূর্খ অধৈর্যরায়। নওয়াব আশপাশ তাকে স্বল্প পরিমাণ হাসল। ওনার গা থেকে জর্দার ঝাঁঝালো ঘ্রাণটি রুমালের মধ্যে ইতিমধ্যে পড়ে গেছে। উনি পান চিবিয়ে চিবিয়ে ফের বললেন, কেমন আছেন স্যার? স্যার বলছি বলে অবাক হচ্ছেন নাকি? অবশ্য আশ্চর্যান্বিত হওয়ারই কথা। তবে এখানে আপনার ছেলে নয়, একজন সাধারণ সবজি বিক্রেতা হিসেবে এসেছি। সে হিসেবে স্যার বলে সম্বোধন করাই যায়, কি বলুন? যাই হোক, মেইন কথায় আসি। আপনার চ্যালেঞ্জের 1 মাস তো পূর্ণ হয়ে এলো। এখন আমাকে দেখে বলুন তো, পরিপূর্ণভাবে একজন সাধারণ সবজিওয়ালা মনে হচ্ছে কিনা? ওর নখ প্রান্ত
থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে বললেন তিনি। হচ্ছে পুরাই পারফেক্ট। চ্যালেঞ্জ জিতেছ, বাট নিজের মুখবয়বের মানচিত্র দেখেছ? 40 বছরের একজন বৃদ্ধার মতো দেখাচ্ছে। লম্বা লম্বা চুল, দাড়ি, গোফে একাকার, তার উপর পানের রস দিয়ে ঠোঁট মাখিয়ে ফেলেছ। এসব কি? হ্যাঁ, কোন ভদ্র ফ্যামিলির ছেলেরা এসব আচরণ করে? নফ চেয়ারে মাথা এলিয়ে দিয়ে গা দুলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে তার চোখ জোড়ায় জলে চিকচিক করে উঠল। ভদ্র? থু, আপনাকে কে বলল আমি ভদ্র? ভদ্রতা শিখতে স্যার সময় লাগে, সময়। ওই সময়টা আমার পরিবার আমাকে দেয়নি, তাই ভদ্র হওয়া হয়নি। সেটা তাচ্ছিল্য স্বরূপ ঠাট্টা বিদ্রুপ করা বাক্য শুনে ওনার বুকটা আকস্মাৎ ছ্যাদ করে উঠল। মুখে অমানিসা ভিড় জমালো, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কথাটা যথার্থ সত্য। সত্যি সে বাচ্চাদের ছোটবেলায় সময় দেয়নি। সেই সময়টা সংসার ধর্ম পালন করার বদলে মরীচিকার পেছনে ছুটেছিল, যার আগুনে সে পুড়েছে, এখনো জ্বলছে। তবু ভুলতে পারেনি ওই নিষ্ঠুর হৃদয় হরণীকে। তার বাচ্চারা বেশিরভাগ মানুষ হয়েছে কাজের লোকের কাছে, সেখানে ভদ্রতা আশা করা নিছকই বোকামি। নব বেসিনের কাছে গিয়ে মুখের চিপটি ফেলে মুখ কুলকুলি করে এসে ফের চেয়ারে বসে পড়ল, গা হেলিয়ে দিয়ে বলা, 40 বছর আর যাই হোক, মেয়েটা কিন্তু এখন আমার লাইফে আছে, আমাকে ছেড়ে যায়নি। অথচ ওর থেকে মেপে মেপে হলে 14 বছরের বড় আমি। তবু সে আমাকে পাগলের মতন ভালোবাসে, বিশ্বাস করে, আস্থা রাখে। এর চেয়ে বেশি আর কি চাই আমার? আপনার কথা ছিল খালি পকেট থাকলে মেয়েটা আমাকে লাথি মেরে চলে যাবে। আসলে আপনার কথা সঠিক ছিল না স্যার, পকেট খালি ছিল, তবে মেয়েটা কিন্তু যায়নি, বরঞ্চ বেশি করে ভালোবেসেছে। আমাকে এ কাজে সর্বদা উৎসাহ প্রদান করেছে, ছায়ার মতন পাশে থেকেছে, সাহায্য করেছে, প্রেরণা দিয়েছে। এমন ভাগ্যবতী কন্যাকে আমি কি উপেক্ষা করতে পারি? পারবো না, কোনো পরিস্থিতিতেই না। আসি। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, লুঙ্গি আঙুলের মাথায় চেনে ধরে হেঁটে যাচ্ছেন। আকস্মাৎ থেমে পড়লেন, ফের পিছু ঘুরে এসে ওনার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়লেন। আগামীকাল দুপুরে ওই সবজি ক্ষেতটার ছোট কুটিরে আপনার দাওয়াত রইল, খেতে অবশ্যই আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। খুব সকাল সকাল উঠেছে পাখি। আজ ওর আম্মা কাজল রেখা বাড়ি নেই, লতা নদীর ওপার গিয়েছেন। তার ফুপু মনোয়ারা বেগমের পা ভেঙে গিয়েছে, তাকে দেখতেই গিয়েছেন। বলেছেন বিকেলে আসতে না পারলে আগামীকাল আসবেন। গত 3-4 দিন পাখি সবজি খেতে যেতে পারেনি, তবে সুদর্শন লোকটা রাতে রাতে ঠিকই এসে দেখা করে গিয়েছিলেন। গতকাল রাত্রে এসে একবার বলে গিয়েছে সে যেন আগামীকাল সকাল সকাল কাচারি করে একবার আসে, জরুরি দরকার আছে। ভাবতে ভাবতে পাখি সরু পথটি ধরে সবজি ক্ষেতের মাঝ বরাবর দিয়ে হেঁটে যাচ্ছিল। মনটা তার বিষণ্ণতার চাদরে ঢাকা। আজ নওয়াব ভাই কাচারি ঘর ছেড়ে চলে যাবে, 1 মাস তো শেষ। এখন আর তিনি থেকে কি করবে? তবে ওর কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট, হাসপাস লাগছে। আর লোকটাকে সবজি খেতে দেখবে না, কাচারি ঘরেও তার দেখা মিলবে না। ভাবতেই পাখির চোখ জোড়া ঝাপসা ঝাপসা হয়ে গেল। বুকটা জ্বলে উঠলো, কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। বুকের ভেতর যেন গোটা অশান্তি লুকিয়ে রয়েছে। কাচারি ঘরের আশপাশটা আসতেই বুক চিরে লম্বা লম্বা দম ফেলে নিজেকে স্বাভাবিক করতেই চায়। চোখের পানি আড়াল করে কাচারি ঘরের বারান্দায় প্রবেশ করে। লোকটাকে ওখানে পায়, তিনি বটি দিয়ে সবজি কাটছেন। সকাল সকাল কয়েক রকমের শাক সবজি তুলেছেন, কিছু সংখ্যক কাটা শেষ, কিছু সংখ্যক এখনো অবশিষ্ট আছে। পাখিকে দেখে উনি জল চোখি এগিয়ে দিলেন। নে বস। আপনি এত এত সবজি শাক কাটছেন কেন? আজ একজন গুরুত্বপূর্ণ অতিথি আসবে, বুঝলি? বিরাট বড় সম্মানিত ব্যক্তি তিনি, তাকে সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করতে হবে। আজ নিজ হাতে তুই রান্না করবি, আমি ছোট ছোট মাছ এনে কেটে রেখেছি, সব সবজি আর শাকের আইটেম করবি, পারবি তো? কথাটা বলে উনি চোখ জোড়া ছোট ছোট করে জিজ্ঞাসা বৃদ্ধ নজরে তাকালেন। পাখি পুইলতার ডাটা হাতে নেন, হাত দিয়ে ভাঙতে ভাঙতে বলে, হ্যাঁ পারবো। তাহলে মাটির চুলায় রান্না এখনই শুরু করে দে, উনি আবার দুপুরের ভিতরে চলে আসবেন। ঠিক আছে। পাখি বাধ্য মেয়ের মতন কোমরে ওড়না গুজে রান্নার প্রস্তুতি শুরু করে দিল। সঙ্গে নওয়াব তাকে সাহায্য করছিল। রান্না করতে করতে ও যখন ক্লান্ত হয়ে পড়ছিল, ঘামে চিকচিক করা গালটা নওয়াব নিজে লুঙ্গি দিয়ে মুছিয়ে দেয়। দুপুরের মধ্যে রান্না কমপ্লিট হয়। জোহরের ওয়াক্ত হতে নওয়াব পাখিকে পাঠিয়ে দিতে চাইল। এবার বাড়ি গিয়ে গোসল করে আয়, ঘামে শরীর চিকচিক করছে। কেন, পছন্দ হচ্ছে না বুঝি?
ও নফ ওর লতানো সুগঠিত কোমর টেনে উঁচু করে নিজের পায়ের উপর উঠে দাঁড় করল। অধর দুটি ঘষতে ঘষতে মেলে দৃষ্টিতে দৃষ্টি দুটো সন্ধি ঘটান। দীর্ঘ মুহূর্তে দৃষ্টি যুগলের সন্ধি শেষে বলে উঠছেন, তোর মুখে যেন ফের এই কথাটি দ্বিতীয়বার উচ্চারিত না হয়, তাহলে শাস্তি পেতে হবে, কঠিনতম শাস্তি, যার ডোজ তুই সহ্য করতে পারবি না। কি শাস্তি? জানতে চাস? নফ ওকে উঁচু করে কোলে তুলে নিল। পা দুটো নিজের পেটের দুই পাশে দিয়ে পেছনে নিয়ে চুলের মুঠিটা শক্ত করে চেপে ধরে অধর দুটি দখল করে নেন। ছোট ছোট আঘাতে জর্জরিত করে দিতে চাইলেন। পাখির কলিতে শুকিয়ে এলো। তাহলে এই শাস্তির কথাই বলেছিলেন তিনি। ওনার অত্যাচারিত আঘাত গভীরে পৌঁছানোর আগে সে দ্রুত নিজের অধর জোড়া সরিয়ে নিল। উনি অধর বাঁকিয়ে ওর মুখ ঘুরিয়ে নেওয়াটা দেখে হাসলেন। প্র্যাকটিক্যালি দেখালাম আর কি, এখন যা, আমি নিজেও গোসল করব। পাখি বেরিয়ে গেল। জোহরের নামাজের পর মেজবান তালুকদার খেতে আসলেন। নফ উনাকে এগিয়ে নিয়ে আসলো। ছোট্ট কাছারি ঘরটি দেখে তিনি বিস্ময় বিমূর্ত হয়ে পড়লেন। আশ্চর্যিত অক্ষিকুট নিয়ে নফের দিকে তাকায়। তুমি এই ছোট ঘরটিতে থাকো? জি। মেজবান তালুকদারের মুখে আধা নামলো। হাঁটতে হাঁটতেই বললেন, এত অর্থকড়ি থাকতে আমার ছেলে আমার বাসার বাথরুমের মতো একটা কুটিরে থাকছে। এটা আমার জন্য গৌরবের না লজ্জাজনক ঠিক বুঝতে পারছি না। কুটিরটা দেখছো, এর চেয়ে তোমার মাস্টার বেডরুমের বাথরুমটাও বেশ বড়। এ কেমন জীবন পার করছো তুমি? সত্যি আমার আফসোস হচ্ছে, ভীষণ আফসোস। তোমাকে চ্যালেঞ্জটা দেওয়া উচিত হয়নি। নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হয়েছে। নফ ফুস করে মুখ ভর্তি দম ছেড়ে হাসল। কাছারি ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বল, সত্যি বলতে এখানে থাকতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পরিবেশের সাথে সাক্ষাৎ করার জন্য। মেজবান তালুকদার ভাবা চাকা খেয়ে বসলেন। নিজেকে ধাতস্থ করে বলে উঠলেন, ভালো তো লাগবেই। এখানে মধু পেয়েছো না? মধু। নফ ফের হাসে। আজ যেন ছেলের মুখ থেকে হাসি লেগেই আছে। কথা পরিপ্রেক্ষিতে কিছু না বলে কাছারি ঘরে ঢুকে পড়েন। মেঝেতে পাটি বিছানো আগে থেকে ছিল। খাবারগুলি স্টিলের বাটিতে সাজিয়ে রাখা। ঘরে কেবল একটা চৌকি, একটি টেবিল। নফ ওনার হাত ধুতে পানি দিল। নিন, হাত ধুয়ে নিন। ওনার সঙ্গীত ফিরে পায়ের জুতো খুলে বসতে বসতে সুথান। এই চৌকিতে ঘুমাও তুমি? খাবারের প্লেট ভাত বেড়ে প্রত্যুত্তরে বলেন তিনি। মেজবান তালুকদার হতাশার তপ্ত শ্বাস ছাড়ে। নীরবে নিনিমেষ কতক্ষণ নফের শান্ত মুখটার দিকে শীতল চোখে চেয়ে থেকে বলেন, জানো নফ, তুমি যখন তোমার আম্মার পেটে ছিলে, তোমার দাদু শখ করে একটি স্বর্ণের চামচ ও বাটি বানিয়েছিলেন। তার বড় ইচ্ছে ছিল এই বংশের প্রথম বংশধর সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে। তোমার আসার সংবাদ পেয়ে তিনি অনেক খুশি হয়েছিলেন। সেই খুশি আনন্দে তিনি 3 দিন ঘুমাতে পারেননি। চিন্তায় সর্বদা অসহ্য হতেন। কবে তোমার আগমন ঘটবে এই ধরনের বুকে? অবশেষে সেই মুহূর্ত আসলো। তুমি কোনো এক পূর্ণিমা রাতে তালুকদার বাড়ির মুখ উজ্জ্বল করে জন্ম নিলে। তোমার দাদু তোমার মুখে স্বর্ণের চামচ দিয়ে মধু খাইয়ে দিয়েছিল। তখন থেকে লোকেরা মুখে মুখে বলতো, তালুকদার বাড়ির প্রথম নাতি স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্ম নিচ্ছে। আর আজ সেই তুমি একটি জীর্ণশীর্ণ চৌকিতে ঘুমাচ্ছ। পিতা হয়ে এমন একটা দৃশ্য আমি দেখছি। জাস্ট এটা আমি সহ্য করতে পারছি না। তুমি আজকে রাতটা আর থেকো না, বাড়ি চলে এসো। নফের সম্পূর্ণ নীরব শ্রোতার মতন ওনার কথাগুলো শুনে গেল। বহুবার শুনেছে এই গল্প, তাই অবাক হয়নি। তবে ওনার কথার প্রসঙ্গে উত্তরে না কিছুই বলল না। ওর আব্বু মেজবান তালুকদারের পাতে শাক ভাজি তুলে দিল। উনি মুখে নিতে নফ জিজ্ঞেস করল, কেমন? চমৎকার। তুমি রেঁধেছ? না, সবই আপনার পুত্রবধূ রেঁধেছে। তুমি বিবাহ করলে কবে? না করলে তো করব। তোমার আম্মা মানবে না? জিজ্ঞেস করবে না। আজ সব আইটেম শাক ডাটার কেন? তুমি যখন যেচে গিয়ে দাওয়াত দিয়েছিলে তখনই আজ করেছি, এমন কিছু হবে। তুমি কিন্তু বেশ বুদ্ধিমান। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। আশা করি যেখানে সেখানে মুখ ডুবিয়ে আমার সম্মান মাটি করো না। নফ ওনার কথা কানে তুল না। খাওয়া শেষ হতে উনি উঠে দাঁড়ালেন। রান্নাটা মজা ছিল, এখন উঠি। আর হ্যাঁ, বাসায় জলদি এসো। 12টা। জানলার কপাট ঠকঠক করে কাঁপলো। পাখি নিদ্রা ছুটে গেল। ধরফরিয়ে উঠে লাফিয়ে বসলো সে। অবিলম্বে বুকে থুতু ছিটিয়ে আতঙ্কিত মুখটা নিয়ে দ্রুত জানলার কপাট খুলে দিল। জানলার অপর প্রান্তে সুস্বাস্থ্যের লোকটি। ওর ঘুমন্ত মুখটা দেখে তিনি আঁচড় টিপে হাসেন। কলিজা, পুকুর পাড়ে আয় এখন দাঁড়ান, আসছি। সাবধানে দরজা খুলে আশপাশ সতর্কীকরণে এক পলক তাকিয়ে পাখি গায়ে চাদর পেঁচে টিপটিপে হেঁটে সাবধানতার সঙ্গে
পুকুর পাড়ে গিয়ে হাজির হলো। ওনাকে পুকুরের সিঁড়ির উপর বসে থাকতে দেখা গেল। পাখি গিয়ে ওনার পাশ ঘেঁষে পুষল, কাঁধে ওর মাথা হেলিয়ে দিল, ওনার হাতটা উঁচু করে একটা চুমু খেল। এবার বলেন, চোখটা বন্ধ কর। সারপ্রাইজ আছে নাকি? জি। পাখি খুশি হলো, ঝটপট আলতো করে অক্ষি দুটো বন্ধ করে নিল। উনি ওর বাম হাতটা টেনে রঙিন চুড়ির মুঠ খুলে একটা একটা করে চুড়ি পরিয়ে দিলেন। এরপরে হাতে তাজা বেলি ফুলের গাছটা পরিয়ে দেন। সব শেষ পুরুষ হলে অধৈর্যরা হাতের উল্টো পিঠে ছুঁয়ে দেন। পাখি ইচ্ছে কেঁপে উঠছে। তিনি ওর ফোলা ফোলা গাল দুটি এক পলক দেখে শুধালেন। দৃষ্টি এবার খুলতে পারিস। চোখ খুলে পাখি হাতটা নাড়িয়ে নাড়িয়ে দেখলো, কি সুন্দর চুড়ি, সঙ্গে তাজা সতেজ বেলি ফুলের গাছটাও ও নাকে নিয়ে শুকলো। আহা, কি মিষ্টি সুবাস, মনটা মাতাল মাতাল লাগে। সে অনেকটা খুশি হলো। ওনার দুগালে দুটো চুমু দিয়ে বসলো। আমার অনেক পছন্দ হয়েছে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আপনি আমায় কত কত উপহার দিলেন, আপনি আমায় কত কত উপহার দিচ্ছেন, অথচ আমি আপনাকে কিছুই দিতে পারিনি। আমাদের গিফট চাই না জান, তোকে চাই। সৃষ্টিকর্তার আমাকে দেওয়া এক অফুরন্ত নিয়ামত হলি তুই, যার মোহ কোনোদিনও কাটবে না। আর কিছুই আমার চাওয়ার নেই, তোকে পেয়েছি এতেই সন্তুষ্ট। পাখি ওনার বুকের ভেতর গুটিসুটি মেরে বসে রইল। রাতের আকাশে মিটমিট করে তারারা হাসে, জ্যোৎস্নার আলোক আধারের মাঝে ওরা বসে। চতুর্দিকে জ্যোৎস্নার চমৎকার আলোক রস যেন চুইয়ে চুইয়ে পড়ছে। পুকুরের লম্বা গাছগুলি অশরীর দৈত্যের মতন দাঁড়িয়েছে। চাঁদের আলোয় তাদের ছায়াগুলি ভৌতিক ভৌতিক দেখায়। জ্যোৎস্না মাখা এরই মধ্যে রজনী প্রেম যুগলের রাতের নব্য নব্য প্রেমের কাব্য রচনা করছে যেন। কত শত গল্প স্বল্পে সময় কাটলেন তা বলা বাহুল্য। শীতের দীর্ঘতম রাতটা এভাবেই কেটে গেল। কেটে গেছে দুদিন। নফ এখন তার ট্রি হোমে ফিরে গেছে, সেই আগের মতন জীবনযাপন। নফ এখন তার ট্রি হোমে ফিরে গেছেন, সে আগের মতো জীবনযাপন করছেন। তবে কাচারি ঘরের স্মৃতিগুলো সে কখনো ভুলতে পারবে না। যে কটা দিন কাচারি ঘরে ছিলেন ওনার কাছে স্বর্গের মতন কেটেছে। তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলি ওই ঘরেই কাটিয়েছেন। সকাল তখন 9টা, পাখি স্কুলে যাচ্ছিল। রাস্তার পাশের মাঠে নিখিল ভাইদের সাথে ফুটবল খেলছিলেন তিনি। পাখি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওনার দিকে আর চোখে তাকাতে তাকাতেই হাঁটছিল। আচমকা উষ্টা খেয়ে পড়েই যাচ্ছিল। ভাগ্যিস নিজেকে সযত্নে সামলে নিয়েছে, নয়তো পা ভেঙে নির্ঘাত দুদিন ঘরে বসে থাকতো। লোকটা ওকে দেখে উড়ন্ত কিস ছিল। পাখির লজ্জায় কান পর্যন্ত গরম হয়ে গেল। ফোলা ফোলা গাল দুটি লালচে আভা হয়ে এসে দৃষ্টি ঘুরিয়েও নাজুক হাসল। কিছুক্ষণ পর ফুটবল খেলা রেখে উনি ওর পিছু পিছু ছুটে আসলেন। পাখি চোখ রাঙালো। এত ছোট প্যান্ট পরে আপনি আমার পিছু পিছু স্কুল মাঠ পর্যন্ত আসবেন না। আমি চাই না স্কুলের মেয়েরা আমার বরের সৌন্দর্য দেখুক। জার্সি প্যান্ট ছেড়ে তারপর আসুন। উনি শুনলেন তো, খাটতারামি করা লোক একটা। ওই অবস্থায় ক্লাব ঘর পর্যন্ত আসলেন। চায়ের দোকানে ওকে ঢুকিয়ে চা রুটি খাইয়ে তারপরে ছাড়লেন। সময়গুলি চমৎকার। দুজনেই চক্ষু লোকের আড়ে ছুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে। কখনো কখনো সময় কাটাচ্ছেন লতা নদীর পাড়ে, কখনো পুকুর পাড়ে, কখনো ট্রি হোমে বা ট্রি হোমের দোলনায় বসে, কখনো জানালার কপাট খুলে দুজনে দীর্ঘ রজনী ধরে গল্প করে কাটিয়ে দেয়। এভাবে তাদের সুন্দর ও মধুময় দিনগুলিই চলছিল। মুহূর্তগুলি স্বপ্নের মতনই অতিবাহিত হচ্ছিল। দুজনেই সুখী ছিল, তাদের লুকোচুরি করে সংসার ভালোই যাচ্ছিল। হঠাৎই এক সন্ধ্যা উনি খবর পাঠালেন, জরুরি তরফে ডেকেছেন। পাখি সন্ধ্যার দিকে ট্রি হোমে আসলো। রমি চোখে গিয়ে নিয়ে আসলো। লোকটা ট্রলি ব্যাগে আয়রন করা কাপড়গুলি গুছিয়ে গুছিয়ে ভরছেন। পাখিকে দেখে গম্ভীর মুখটা অধর ছড়িয়ে সামান্য পরিমাণ হাসতে চেষ্টা করলেন। ও এসে পড়েছিস? কোথাও যাচ্ছেন নাকি? পুরো 1 মাসের জন্য। পাখির বুকটা আকস্মাৎ থপ করে উঠল। মুখটা ছোট্ট মুহূর্তে মধ্যখানে আধারে ঢাকা পড়ল। চোখ দুটি ছলছল করে অশ্রু জমাট বেঁধে উঠল। পেছন থেকে ওনার কোমর আকস্মাৎ জড়িয়ে ধরে মেয়েটা হুহু করে কেঁদে ফেলল। আপনি 1 মাসের জন্য কোথায় যাবেন? আপনি জানেন না আপনি ছাড়া এক একটা দিন থাকতে আমার বছর সমান কষ্ট হয়। নিজেকে কতটা নিঃস্ব লাগে, একাকিত্ব লাগে। তবুও কেন যাচ্ছেন? একদিন হলে মানা যেত, পুরো 1 মাস আমি কি করে থাকবো বলেন? নওয়াব ভাই, প্লিজ আমাকে রেখে যাবেন না। যেখানে যান আমায় সঙ্গে নিয়ে যান। ভীষণ মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনলেন উনি। তার বজ্র খারাপ লাগলো, বুকটা জ্বলে উঠল অসহনীয় বেদনায়। মুখটা মলিন হয়ে এলো। কিন্তু নিজেকে তো সামলাতে হবে। উনি যদি ভেঙে পড়েন তাহলে
এই আধ পাগল পাগলিটাকে কি সামলাবে? নিজেকে ধাতস্থ করে উনি পিছু ঘুরেন। ওর শুকনো ও জলে ভেজা মুখটা তুলে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে চোখের পানি মুছে দেন। বৃদ্ধা আঙুল দিয়ে চোখের পানি মুছে দেন। ললাটে লম্বা চুমু খেয়ে ওর মাথাটাও ঠিক বুকের মধ্যে নিয়ে গুজেন। বেশ শান্ত ও শীতল কণ্ঠে বলেন, কষ্ট বুঝি তোর একা হবে? তোকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে না? কষ্ট হবে রে জান, ভীষণ কষ্ট হবে, কিন্তু আমি যে পরিস্থিতির শিকার, যেতেই হবে। আজ সন্ধ্যায় খবর এসেছে দুপুরে ছোট চাচ্চু রোড অ্যাক্সিডেন্ট করেছে। তার অবস্থা ভালো নয়, বেশ ক্রিটিক্যাল, উন্নত মানের চিকিৎসা প্রয়োজন। ইতালি যেতে হবে। এই মুহূর্তে তার সঙ্গে যাওয়ার মতন কেউ নেই, অতএব আমাকে যেতে হবে। তুই তো জানিস উনি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমার জীবনের কঠিন মুহূর্তেও তিনি আমাকে আগলিয়ে রেখেছিলেন, পাশে থেকেছেন। এই মুহূর্তে যদি উনার সঙ্গে না যাই সেটা বেইনসাফি হয়ে যাবে, অতএব আমাকে যেতে হবে। পরিস্থিতির কাছে আমিও হাত পা বাঁধা। পাখি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেললো। কাদার ফলে ওর দেহটা দুলে উঠে। এতটা দীর্ঘ পথ আমি কিভাবে আপনি বিহীন কাটাবো? উত্তর দিয়ে যান। দেখি কাঁদে না যান, আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, মাত্র একটা মাসের ব্যাপার। এমনও হতে পারে 1 মাসও লাগলো না। দেখি কান্না থামা পাখি, নয়তো মার খাবি। পাখির হেঁচকি উঠে গেল, নাকের ডগা কিঞ্চিত লাল হয়ে এলো। উনি ওর চোখের পানি মুছলেন, নাকের ডগায় আলতো কামড় বসিয়ে দিলেন। উনি আর কাঁদে না জানটা, বেশি কাঁদলে মাথা ভার হয়ে যাবে। দাঁড়া, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ড্রয়ার হাতে একটি র্যাপিং পেপারে মোড়ানো গিফট বের করলেন। পাখি র্যাপিং পেপার খুলে দেখলো ছোট্ট একটি চিঠির বক্স। ওটা দেখে সে ভীষণ বিরক্ত হলো। কি এটা দিয়ে কি করব আমি? দেখো, আমাদের মনের ভিতরে অনেক কথা জমা থাকে, যেগুলি চাইলেও কাউকে বলা যায় না। তাছাড়া এই 1 মাস আমি থাকবো না। আমাকে না বলা অনেক কথাই তোর মনে জমে থাকতে পারে, যেগুলো তুই বলতে পারছিস না, সেগুলি চিঠির মাধ্যমে লিখে এই বাক্সে জমা রাখতে পারিস। আবার যখনই আমার কথা মনে পড়বে 2-4 লাইনের একটা চিঠি লিখে জমা রাখতে পারিস। আমি এসে প্রতিটি চিঠি মন ভরে ভীষণ মনোযোগ দিয়ে পড়ব, গভীরভাবে অনুভব করব তোর চিঠিতে বলা প্রতিটি কথার অনুভূতিগুলিকে। ঠিক আছে। আর একটা কথা, এই চাবিটা রাখ, এটা ট্রি হোমের চাবি। যখন ভালো না লাগবে ট্রি হোমে চলে আসবি। ফ্রিজে তোর পছন্দের খাবার রাখা আছে, কোনো কিছুর প্রয়োজন হলে রমিজকে বলবি, ও এনে দিবে। এখন থেকে ট্রি হোমের সকল দায়িত্ব তোকে পুরোপুরিভাবে দিয়ে দিলাম। এই সংসার ঘর সবই তোর, আর আমি নাওয়াফও পুরোটা তোর। ভীষণ ভালোবাসি আমার সুদর্শন পুরুষটিকে। খুব মিস করব কলিজা তোকে। ইতালিতে গিয়ে নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, ফোন না করলেও মন খারাপ করবি না, ঠিকমতো পড়াশোনা করবি। সামনের মাসে তোর টেস্ট পরীক্ষা, তাই এবার ভালো করে প্রস্তুতি নিতে হবে। কোনো অবহেলা করবি না, নিজের ঠিক মতন খাওয়া দাওয়া করবি। দুষ্টুমি একটু কম করিস, আমার দুষ্টুটা। আচ্ছা, চিঠির বক্সটা এখানেই থাক। ঠিক আছে। নওয়াব ভাই, আজকে রাতটা আমি আপনার সঙ্গে থাকি? না জান, তা হয় না, কত কাজ পড়ে আছে। এখন আবার রেস্টুরেন্টে যেতে হবে, আবার বাড়িতে একবার দেখা করে আসতে হবে। আজ সারা রাত সোজা কাজের উপরে থাকবো, তোকে সময় দিতে পারবো না। পাখির মনটা অনায়াসে খারাপ হয়ে গেল। উনি ট্রি হোমে তালা দিয়ে রবিজকে আদেশ দিলেন, তোর ভাবিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। ততক্ষণে উনি কাজীর হাটের দিকে বেরিয়ে গেলেন। পাখি ওনার পদচিহ্নের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে লোকটা ধীরে ধীরে ওর থেকে দূরে চলে যাচ্ছে। এই যে আগে হলে তিনি নিজেই গিয়ে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন, কিন্তু এখনকার ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। তার ছেলেদের দিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছেন। ওর চোখের কার্নিশ ঘেঁষে 1 ফোঁটা জল গাড়ল। হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে এসেছে। মৃদা বাড়ির কাছাকাছি আসতে পাখি দাঁড়িয়ে পড়লো, বলল, রমিজ ভাই, আপনি আর বাড়ি পর্যন্ত আইসেন না, আম্মা দেখলে সন্দেহ করবে। রমিজ আর গেল না, দোকান পর্যন্ত পৌঁছে দিয়ে চলে গেল। তখন খুব ভোর, মোটামুটি 4-এর আলো ফুটে
সে ভালোই, তবে কুয়াশার জন্য রাস্তাঘাট অবধি ভালো করে দেখা যায় না। ভোর 6:30 নাগাদ হবে। অত ভোরে কাকপক্ষী টের পাওয়া যায় না। এমন সকালে নওয়াব পরিবারের সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠেই যাচ্ছিল, তখন রবি চাপে খবর নিয়ে এলো। ধুধু কুয়াশার চতুর্দিকে বিস্তৃত, ওপর থেকে শিরশিরে ছোট ছোট ফোঁটা গা পর্যন্ত কাঁপিয়ে তোলে ঠান্ডা ঠান্ডা হিমের হাওয়ার মধ্যে। মেয়েটা কেবলমাত্র একটা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা শুকনো ফ্যাকাশে বর্ণ, কিঞ্চিত ফোলা ফোলা, চোখ দুটো রাত জাগার ফলস্বরূপ লাল হয়ে আছে। উনি কাছাকাছি আসতে মেয়েটা ছুটে এসে শক্ত পাটাতনের মতন বুকটার উপর হামলে ঝাঁপিয়ে পড়লো। চোখ দুটো ভিজে উঠলো, শক্ত করে ওনাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো, মুখটা করুণ করে বলল, ও নওয়াব ভাই, আমি আপনার সঙ্গে যেতে চাই। পাগলামি করে না জান, তোর পাসপোর্ট নেই, তুই কি করে যাবি? অত কথা বুঝি না, আপনার সঙ্গে আমি যাব ব্যাস। পাখি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললো, কাদার সঙ্গে বাচ্চাদের ন্যায় পাগলামি শুরু করে দিল। ওনার শক্ত প্রশস্ত বুকে কিল ঘুষি মারছে। উনি ওর হাত দুটি নিজের হাতের মুঠোয় বন্দি করে নেন। শান্ত হ আমার বোকা বাঘিনী। আপনি আমাকে প্লিজ সঙ্গে নিন নওয়াব ভাই, বিশ্বাস করুন আমি আপনাকে কোনো বিরক্ত করব না। পাখি পাখি প্লিজ শান্ত হ, বাচ্চামি করে না। তোর কি বাচ্চামি করার বয়স আছে? তুই এখন কারো বউ, তোকে এখন ম্যাচিওর হতে হবে। অদ দিয়ে জিভ ভিজিয়ে নিজের মস্তিষ্ক ঠান্ডা রেখে ফের বলেন তিনি, জানটা আমার, প্লিজ বোঝো আমায়। মাত্র কিছুদিনের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। এরপরে আমরা দুজন একসঙ্গে থাকব। তাছাড়া একটা খুশির সংবাদ আছে, তোর জন্য তাঁতির কাছে বেনারসি বানাতে দিয়েছি, সেকরার কাছে গহনা বানাতে দিয়েছি। কতদিনের ইচ্ছা আমার মিষ্টি বউটাকে লাল টুকটুকে শাড়িতে দেখব। একবার শুধু ইতালি থেকে আসি, এরপরে আর কোনো লুকোচুরি নয়। তোর আমার সম্পর্ক সবার সামনে উন্মোচন করার সময় এসে গেছে। মাত্র একটা মাস ধৈর্য ধরো যান। দেখ চোখ দুটি কেমন লাল টকটকে হয়ে আছে, নিশ্চয়ই সারা রাত ঘুমাসনি। এখন যা একটু ঘুমা, আর মাঝে মধ্যে ফোনে যোগাযোগ হবে। ফোন বন্ধ থাকলে ভাববি ফোনে চার্জ নেই। ফোন না ধরলে মনে করবি কাজে ব্যস্ত। কোনো প্রকার মন খারাপ করবি না আমার জানটা। এই সামান্যতম দূরত্ব আমার সহ্য হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে এটাই আমাদের শেষ দেখা, আর দেখা হবে না। তুই ভুল পাখি, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে, কথা হবে, ভালোবাসাও হবে। এখন একটা চুমু দে তো। পাখি অভিমানী মুখ করে ঘুরিয়ে নিল। উনি হাসলেন, চট করে ওর গালে চুমু দিয়ে হাঁটা ধরলেন। প্রতিমধ্যে চিৎকার করে বলে উঠলেন, রাগ করে না আমার জানটা, আমি ফিরে আসব এবং লাল টুকটুকে বউটাকে শীঘ্রই ঘরে তুলব, এটা আমার প্রমিস। আমাকে ভুললেন না নওয়াব ভাই, আমি মরে যাব আপনার অবহেলায়। এই পাখি ঝরে পড়া পুষ্প বৃক্ষের ন্যায় ঝরে যাবে। আপনি শুনছেন? শুনছি জান, গাছের ফুল ঝরে যায়, বুকের ভিতরে লালন করা সযত্নে করা ফুল কোনো দিন ঝরে না পাগলি। সে বুকের ভিতরেই সারাক্ষণ বসবাস করে, তার কখনো মৃত্যু হয় না। বিদায় আমার সযত্নে গড়া ফুলটি। পাখি দুরন্ত পায় ওনার কাছে ছুটে আসে। ওনার বিদায় নিষ্ঠুরতম ঘন্টা কিছুতেই মেনে নিতে পারে না। তার গলা অবরুদ্ধ ও ভারী ভারী হয়ে আসে। ওনার গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে চোখ ভাসায়। অতঃপর ওনার পোশাক ভিজিয়ে ফেলে, ক্লিন শেভ করা পুরো মুখটিতে পাগলের ন্যায় চুমু খায়। ভুলবেন না আমায়, ভুলবেন না। আপনি ভুলে গেলে আমার হৃদয়ের মৃত্যু ঘটবে। ভুলবার জন্য তোকে জীবনে জড়াইনি, একসঙ্গে বাঁচব বলে ভালোবেসেছি, সেখানে ভুলার প্রশ্নই ওঠে না। এখন যেতে হবে জান, রমিজ অপেক্ষা করছে। পাখির উত্তর আশায় উনি থাকলেন না। ওর আলিঙ্গন ছাড়িয়ে নিষ্ঠুর নির্দয় পাষণ্ড পাথরের ন্যায় হেঁটে চলে গেলেন। পাখি নীরবে নির্বিঘ্নে নির্বিকারের অশ্রুতে ভাষা চোখ জোড়া নিয়ে ওনার নিষ্ঠুরতম পদগমন দেখছিল। বুকটা তবে তার হাহাকারে ভরা। চতুর্দিকে অথই শূন্যতা উপলব্ধি করে ফের চোখ দুটো ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। সারা মুখ নোনা জলে স্যাঁতস্যাঁতে। যতক্ষণ ওনাকে দেখা যাচ্ছিল ও তাকিয়েছিল। এক মুহূর্তের জন্য দৃষ্টির পলক পড়েনি। এক সময় ধোয়া ধোয়া ঘনীভূত কুয়াশা আড়লে ওনার
প্রতিচ্ছবি মিলিয়ে যায়। পাখিকে খাকা শূন্যতায় অত্রপাস হতে ঘিরে ধরে। বুকের ভেতর কেমন অদ্ভুত খালি খালি লাগে, যেন বড় ধরনের কিছু একটা হারিয়েছে তো ওনার ভালোবাসা, আদরের স্পর্শ থেকে পুরো একটা মাস বঞ্চিত থাকবে। এটা কম কিসে? ওনার ছায়া দৃষ্টি সীমার বাইরে হতে চলে গেল। পাখি হামাগুড়ি দিয়ে বসে পড়ল। ঠান্ডা মাটির মধ্যে কতক্ষণ হাঁটুতে মুখ গুজে কাটলো। তার কষ্টটা সে কাউকে দেখাতে পারছে না, বোঝাতে পারছে না, নিজেও যে সহ্য করতে পারছে না। কেন এত লম্বা পথ তাকে উনি বিহীন থাকতে হবে? সব দোষ ওনার। হ্যাঁ, ওনা এত ভালোবাসা দেখিয়ে এখন বিরহের যন্ত্রণায় ভাসাচ্ছে। আসুক, দুটো দিন সে কথাই বলবে না, লুকিয়ে থাকবে, তখন মজা বুঝবে। তবুও লোকটার জন্য ভিতরে ভিতরে মায়া লাগে। শত হোক কবুল বলে বিয়ে করে স্বামী, তার উপর অভিমান করে থাকা চায়। ও ক্রন্দনরত অধরে ফাঁচে ফাঁচে আওড়ায়। আমার সুদর্শন পুরুষটি ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আপনার ভালো থাকার ভেতরেই আমার ভালো থাকা নির্ভর করে। নব গিয়েছে আজ 7 দিন হতে চলো। এই 7 দিন কিভাবে দ্রুত অতিক্রম হলো ঠিক আন্দাজ করা গেল না। সময় আমাদের মতো নয়, না তাকে ধরে বেঁধে রাখা যায়। সে তো চলে যায় তার আপন গতিতে, নিয়ম অনুযায়ী। এই 7টা দিন সরিষিনী কন্যার মনে হলো একটা দিন নয়, যেন 7 যুগ সমান। কারো ক্ষেত্রে সময় দ্রুত চলে, কারো ক্ষেত্রে আবার সময় যেন ফুরোয় না। এটা মানবীর ভুল ধারণা। সত্যিকার অর্থে সময় কারো জন্য অপেক্ষাই করে না, না সময়ের গতিকে থামানো যায়। আজকাল মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। অচপাস হতে যেন বিরহের বিভীষিকা মৌমাছি ন্যায় ফন করে তাকে ঘেরাও করে ধরেছে। সে খেতে ভুলে গিয়েছে, চুল বাঁধতে ভুলে গিয়েছে, স্কুল কোচিংয়ে যাওয়াটা ভুলে বসেছে, নিজের যত্ন নেওয়ার কথা বাদই রইল। সারাদিন রুমের মধ্যে অন্ধকার বসে থাকে, রাতটা কাটে ট্রি হোমে। তুলোর মতো নরম গদির বিছানায় লোকটির অস্তিত্বের সন্ধান করে, কিন্তু নেই তার খোঁজ। সে তো অচিন দেশে পাড়ি জমিয়েছে, তাকে কি করে খুঁজে পাবে? ও কত শত ফোঁটা অশ্রু এতদিনে ঝরিয়েছে তা বলা বাহুল্য। সময়গুলো ঠিকই যায়, কিন্তু সরিষিনীর মুহূর্তগুলো অমানিসায় ঘিরে থাকে। খাটের এক পাশটা কেমন খালি খালি, শূন্যতা, একাকিত্ব ঘিরে নিয়ে থাকে। অথচ সে যতদিন ট্রি হোমে ছিল কখনো তার হাতের বাম পাশটা খালি ছিল না। বরাবরই লোকটা বাম পাশে ওকে বুকের ভিতর নিয়ে ঘুমাতেন, সেই তিনি নেই আজ 7টা দিন হতে চলল। ওনার শূন্যতা ওকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। চোখের নিচে কালো ডার্ক দাগ পড়েছে, মুখের অবস্থাও যা না তাই হয়েছে, তাকানো পর্যন্ত যায় না। কিশোরের প্রথম প্রেম ভালোবাসা তিনি, সেই তাকে ছাড়া থাকা কি এত সহজ? মোটেও সহজদ্রব্য নয়। এর ভেতরে উনি একদিন ফোন করেছিলেন, মাত্র 2 মিনিট কথা বলে রেখে দিয়েছেন। এরপরে আরও 4 দিন অতিবাহিত হয়। পাখির মন মানসিকতা পরিবর্তন হয় না। ওনার কথা মনে উঠলে আলমারি থেকে ওনার ব্যবহৃত কাপড় বের করে নাকের কাছে নিয়ে ওনার ঘ্রাণ শুকে। ঘ্রাণটা তার ভীষণ প্রিয়। তখন কি যে ভালো লাগে। মাঝে মধ্যে ওনার শার্ট জড়িয়ে ধরে শুয়ে থাকে, খোলা চুল ছেড়ে সেকেন্ডের পর সেকেন্ড সিলিং ফ্যানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে ভাবনার অতরে নিয়োজিত থাকে। এ যেন কোনো এক যন্ত্র মানব রূপজ। এভাবে চলে তার প্রতিনিয়ত পাগলামিগুলো। পড়ালেখার প্রতি মনোযোগ তো সে কবে খুইয়েছে। দিন রাত এখন কেবল ওনার আশার প্রতীক্ষার প্রহর গুনছে। রবিবার দিনটিতে খুব ভোরে পাখিকে দেখা গেল জঙ্গলের রাস্তা হতে বেরিয়ে আসতে। সামনে কাজল রেখা শটান হয়ে দাঁড়িয়েছিলেন। এমন দারোগার মতন ওর আম্মাকে পথ রোধ করে দাঁড়িয়ে থাকতে দেখে পাখির কলিজা ভয়ে শুকিয়ে ড্রিম করে। হৃদস্পন্দনের গতি বক্ষের অভ্যন্তরে বাজে, চোখে মুখে অজানা ভয়, আতঙ্ক লেপ্টে রয়। হ্যাংলা পাতলা দেহটা ভয়াতুরে কুকড়িয়ে রইল। পাখির ভয় আতঙ্ক ঘেরা মুখটা কাজল রেখা করা নজরে তাকান। ওর হাত ধরে টানতে টানতে পাকঘরের পেছনে নিয়ে আসেন চোখ রাঙিয়ে সুধান। ওই জঙ্গলের মধ্যে এত সকালে তুই কোথায় গিয়েছিলি? ওনার কথা শুনে পাখির ভয় দ্বিগুণ বেড়ে গেল। খানিকটা অপ্রস্তুত হলো, দেহটা জড়সড় হয়ে এলো, শরীর ভিজল অপ্রতিভে, বক্ষস্থলের সমস্তটা ক্রোশ অবধি দোলাচলে শিউরে ওঠে, গলাতে শুকিয়ে অবরুদ্ধ হয়ে এলো। কাজল রেখার আদলে বিরক্তি ভিড় করলো, হাত উঠিয়ে ওর গালের চামড়া ধরে জোরে টান বসালেন। পাখি আর্তনাদ করে উঠল। কাজল রেখা কাঠিন্য আদলে কড়া করে শাসালেন। মান সম্মান যদি তোর জন্য
খুয়েছে পাখি, তাহলে তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দিব। শুধু এতটুকু বলে রাখলাম, আমি কাজল রেখা কি জিনিস এখনো বুঝিসনি। সময় থাকতে ভালো হ, নয়তো আমার চোখে খারাপ কেউ হবে না। চরিত্রহীন সন্তানের চেয়ে সন্তানহীনা থাকা অনেক মঙ্গলকর। কথাটা বলে উনি ওকে ধাক্কা মেরে ফেলে চলে গেলেন। পাখি ওখানে হাঁটু গেড়ে বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে হু করে কাঁদল। ক্রন্দনের ফলে ওর মুখটি রক্তিম হইল, নাকে সর্দি জমল। সেটা দূরে ফেলে ফুপিয়ে কেঁপে কেঁপে উঠল। পেছনে ওর ঘাড়ে কারো হাত রাখার স্পর্শ পেল। ও চমকে উঠল। দ্রুত পিছিয়ে ঘুরে দেখলো স্বাধীন। ও তুই? পাখি আপা, তোমার এত কষ্ট হচ্ছে, কাঁদছো, তবু সত্যিটা কেন বলছো না? স্বাধীনকে জড়িয়ে ধরে পাখি ফেরকে ধরল। 2 মিনিট ও ভাবি চোখের পানি ছাড়ল। এরপরে নিজেকে তটস্থ করে চোখের পানি মুছে বলল, যা কিছু হয়ে যাক ওসব কথা তোলা যাবে না। ওনার কাছে আমি ওয়াদাবদ্ধ, যতদিন তিনি না চান আমি বিয়ের কথা প্রকাশ করব না। হ্যাঁ, স্বামী ভক্তি, নারী স্বামীর ওয়াদা নিয়েই থাকো। আর এমন করে লোকের কথা শোনো তুমি। এখন তো আম্মা বলছে কিছুদিন পর লোকেও বলবে, তখন শুনতে ভালো লাগবে। বলুক, তাতে আমার কি যায় আসে? উনি আমার পাশে থাকলে আর কিছু চাই না। স্বাধীন হতাশ হলো। নীরবে কতক্ষণ পাখির পুরো মুখটা পর্যবেক্ষণ করে নির্বিঘ্নে প্রস্থান করলো। রাত 8টা। বাজার থেকে ফিরে মানিক মৃধা খাবার খেলেন। পাখিকে খাবার ঘরে না দেখে কিছুক্ষণ পাখির নাম ধরে ডাকলেন। মেয়েটার কোনো সারা শব্দ নেই। তিনি অবাক হন, খানিকটা চমকপ্রদ। খাবার খাওয়া শেষ হলে হাত মুখ মুছে মেয়েটার রুমে ঢুকে দেখে মেয়েটা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। মাথার নিচে বালিশও নেই। হাতটা খাটের এক পাশ দিয়ে মেঝেতে ঝুলে পড়েছে। চুলগুলি এলোমেলো হয়ে অর্ধেক খাটে, বাকি অর্ধেক নিচে গড়াগড়ি খাচ্ছে। তার বজ্র মায়া হলো ওর মলির মুখটা দেখে। গলার হাড়টা স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটা কি ঠিক মতন খাওয়া দাওয়া করে না? এমন অলস হলে চলে? ওর মাথার নিচে বালিশটা দিয়ে চুলগুলি খাটের উপর উঠিয়ে মাথাটা বালিশে শুয়ে দেন। হাতটা উঠিয়ে গায়ে লেপ দিয়ে ওর মাথার কাছে কতক্ষণ বসে ওর ঘুমন্ত মুখটা দেখেন তিনি। 3 সন্তানের মধ্যে একমাত্র এই ছোট্ট মেয়েটার প্রতি তার বেশি মায়া। কেন এত মায়া তিনি নিজেও জানেন না। একদিন চোখে না দেখলে মনে হয় কতদিন দেখেন না। আবার মুখাবের চিত্র কিঞ্চিত ওনার মায়ের মতন দেখতে, তাই উনি মাঝে মধ্যে ওকে ছোট মা বলেও ডাকেন। মেয়েটা আসলেই তার মায়ের মতনই ছোট্ট মা। ছোটবেলা কত শত তার বায়না থাকতো, বড় হবার পর অবশ্য বায়না কম ধরেছে। এখন মেয়েটা ধীরে ধীরে বড় হচ্ছে আর ইচ্ছেগুলোও বন্ধ হচ্ছে। কিভাবে চোখের পলকের মধ্যে সকল মেয়েরাই এত দ্রুত বড় হয়ে যায়। তার মনে হয় এখনো মেয়েটা ছোট। অবশ্য প্রতিটা বাবা মায়ের কাছে এই সন্তানরা ছোটই থাকে। ওর কপালে রুক্ষ শুষ্ক অধর দুটি ছুঁয়ে দিয়ে তিনি বেরিয়ে যান। এরপরে তিনি শুতে চলে যান। বিছানার আগে থেকে কাজল রেখা শুয়েছিলেন। কাজল রেখা ওনাকে শুতে জায়গা করে দেন। তিনি মাথার নিচে হাত দিয়ে শুয়ে পড়েন। কাজল রেখা বললেন, একটা কথা বলবো? বলো। পাখির জন্য সম্বন্ধ দেখেন। মান সম্মান থাকতেই মেয়ে মানুষ বিয়ে দেওয়া ভালো। মানিক মৃধার চরম আশ্চর্য হন, সঙ্গে বিস্মিত। বিশ্বাসযোগ্য হচ্ছে না এই কথা স্বয়ং কাজল রেখাই বলছে। তিনি কিছু একটা ভাবলেন, এরপরে বলেন, পাগল হয়েছ মুক্তির মা? পাখির বয়স কত? সবে 16। এত অল্প বসে মাইয়া বিয়া দিয়া আমি জেলের ভাত খাই, তুমি চাও? তাছাড়া মাইয়ারা বিয়ার জন্য এখনও উপযুক্ত হয় নাই। আর 2 বছর চাইবে, তারপর মাইয়ার জন্য সম্বন্ধ দেখুম। এর মধ্যে মাইয়া যদি পড়তে চাই তাইলে পড়ামু, তবুও বিয়ার কথা মুখে আইনো না। আপনি আমার কথার মূল্যায়ন করলেন না। মাইয়া ছোট ছোট বলতেছেন। সে যে প্রেম করে ঘুরে বেড়ায় সেই খবর রাখেন কিছু? এসব কি বলো রেখা? পাখি প্রেম করবে এসব তুমি বিশ্বাস করো? নিশ্চয় তুমি পাগল হয়েছ। ও প্রেমের বোঝে কিছু? সব পোলাপান বাবা মার কাছে অবুঝি থাকে, অথচ ভেতরে ভেতরে ঠিকই তারা পাক না হয়। একটা জিনিস লক্ষ্য করেছেন? নাওয়াফ যাওয়ার পরই ও কেমন অন্যমনস্ক হয়ে গেছে। আগের মতো খাওয়া দাওয়া খায় না, হাসে না, কথা বলে না। আর নাওয়াফ ওকেও আমার যথেষ্ট সন্দেহ হয়। এটা নিশ্চয়ই ওদের দুজনের ভেতরে কিছু একটা চলছে। উপযুক্ত প্রমাণের অভাবে কিছুই বলছি না। কাজল রেখার কথা শুনে মানিক মৃধা হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে কাজল রেখার দিকে কাত হয়ে শুয়ে পড়েন, হাস্যবান অধরেই।
রসিকতা করে বললেন তিনি। তোমার তো গৃহিণী না হয়ে গোয়েন্দা বিভাগে চাকরি করা উচিত ছিল। যেভাবে নিজের ছেলে মেয়েকে সন্দেহ করতে শুরু করে দিয়েছো, তাতে ওদের আসামি বানিয়ে ছাড়বে। দেখো কাজল রেখা, পাখিকে তুমি যেমন ভাবো ও মোটেও অমন নয়। আমি আমার মেয়েকে চিনি, আমার সম্মান নষ্ট করবে ও এমন কাজ কিছুতেই করবে না। তাছাড়া ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, পড়াশোনা করে পাখি ব্যারিস্টার হবে। এ কথা যদি আপনি যুক্তি কিংবা স্বাধীনকে নিয়ে বলতেন, আমি আপনার সঙ্গে একমত পোষণ করতে পারতাম, কিন্তু এখন আপনার সঙ্গে একমত দিতে পারছি না। কেননা যার মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই, সে কি করে ব্যারিস্টার হবে? কাজল রেখা, পাখির ভিতরে আমি যা দেখেছি তুমি তা দেখোনি। মেয়েটার ভিতরে সত্যি এমন কিছু প্রতিভা লুকিয়ে আছে, যা সে চেষ্টা করলে ব্যারিস্টার কেন আরও ভালো কিছু হতে পারবে। তাছাড়া কাউকে ছোট কিংবা খাটো চোখে দেখা উচিত নয়। কে কখন পরিবর্তন হয়ে যায় কওয়া যায় না। মানুষ পরিবর্তনশীল। তবে একটা কথা মনে রেখো, পাখি কিন্তু সত্যি ভবিষ্যতে ভালো কিছু করবে। আপনি বর্তমান দেখতে পারছেন না, সেখানে ভবিষ্যতে ওর থেকে ভালো কিছু আশা করেন কি করে? তুমি হয়তো আমার কথা বুঝতে পারছো না, কিংবা তোমাকে আমি বুঝতে পারছি না। তবে আমার কথাটা মনে রেখো, প্রতিটি মানুষের ভিতরে একটি ইচ্ছাশক্তি লুকায়িত থাকে। সেটা কেউ এড়িয়ে যায়, কেউ বা সেটাকে জাগিয়ে তোলে। যার ইচ্ছে সত্যিটাকে জাগিয়ে তুলে নিজ লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজে লাগায়, তারাই জীবন যুদ্ধের জয়লাভ করতে পারে। আর হ্যাঁ, একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, নাও যদি শুধু একবার পাখিকে আমার কাছে চেয়ে বসে, আমি মানিক মুর্ধা কারো ধার ধারব না। সোজা বিনা অনুযোগে অভিযোগে নাওফের হাতে আমার পাখিকে তুলে দিব। আমি দিব না। মেয়ে আমার, আমি বুঝবো, তোমার এত ভাবতে হবে না। সে আপনি যাই ভাবুন, আমি আপনার কথা মানতে পারলাম না। এই বিষয়ে আমার কথা না বাড়ানোই ভালো। দিনটি ছিল মঙ্গলবার। আজ ফুসকো ফুসকো এলোমেলো চুলগুলো নিয়ে পাখি ট্রিয়মে এসেছে। নব গেছে আর 10 দিন। ওই যে একবার ফোন দিয়ে খবর নিয়েছে, আর কোনো ফোন দেয়নি। সে কত ফোন দিল, মেসেজ করলো, প্রত্যুত্তরে ওনার থেকে কোনো প্রকার জবাব পায়নি। সেই জন্য আজ একরোষ রাগ অভিমান নিয়ে এসেছে সে। সামনের ঘরে রমিজকে পেল। সোফায় গিয়ে ও দপ করে বসে পড়ল। রমিজ এক লোক তাকিয়ে পড়ল। কিছু বলবেন ভাবি? আপনার ভাই ফোন করেছিল। হ্যাঁ, গতকাল রাত্রে আমাকে ফোন করে 40 সেকেন্ড কথা বলেছিল। পাখির বড্ড কষ্ট লাগলো। ওনাকে ফোন দিল, অথচ সে এত এত মেসেজ দিল, ওকে একবারও নগ পর্যন্ত বললো না। গলাটা ওর ভীষণ ভারী ভারী হয়ে গেল। আকস্মিক দৃষ্টি দুটি গোলাটে হতে চাইল। ও দ্রুত ট্রিহোমে থেকে বেরিয়ে গেল। বাহিরে এসে হু করে কেঁদে দিল। ক্রন্দনরত কঞ্চি পিটপিট করে আওড়ালো। প্রিয় নওয়াফ ভাই, এত পাষাণ আপনি কি করে ভুলে থাকতে পারলেন আমায়? মনে কি একটু মায়া হয় না আমার জন্য? মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলের রাস্তার দিকে হেঁটে চলল। সাফিন পাখি যাওয়ার অপেক্ষায় ছিল। মেয়েটার ছায়া এখন আরও দেখা যায় না। সে এক পলকের জন্য জঙ্গলের শূন্য রাস্তাটির দিকে তাকিয়ে তীব্র ক্রোধ আক্রোশ নিয়ে রমিজের কলার চেপে ধরল। কাজটা মোটেও ভালো করিসনি। একটা নিষ্পাপ মেয়েকে মিথ্যে বলে কেন কাঁদাচ্ছিস? কাল রাতে তুই ভাইয়ের সাথে পুরো 1.5 ঘন্টা কথা বলেছিস, সেখানে 40 সেকেন্ডের কথা কেন বললি? উত্তর দে। কলার স্যার। সাফিন, না ছাড়বো না, তোকে উত্তর দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার যাচ্ছি, গতকাল রাত্রে ভাইয়ের সঙ্গে পুরো 1.5 ঘন্টা কথা বলেছি। তবে আজকে নয়, সব ভাবির বিষয়ে ছিল। তাহলে ভাই ওনাকে ফোন দিচ্ছে না কেন? জানে না ভাবি ওনাকে ছাড়া পাগলামি করবে, কষ্ট পাবে, কাঁদবে। এই জন্যই ওনাকে ফোন দেইনি। ভাই ভাবির সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে। ভাবির সঙ্গে কথা বললে ভাবি কাঁদবে, সেটা সে সহ্য করতে পারবে না। তখন দেশে আসার জন্য তিনি মরিয়া হয়ে উঠবেন। সে ভয়ে ওনার সঙ্গে কথা বলছেন না। আর আমি যা করেছি এসব ভাইয়ের নির্দেশে করেছি। পাখি আড়াল থেকে ওদের সব কথা শুনে ফেলল। সে এসেছিল ফোনের চার্জার নিতে, ভুলবশত ওদের কথা শুনে ফেলল। যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল।
তার মানে তিনি ইচ্ছে করে ওকে কষ্ট দিচ্ছে? কষ্টের দুঃখে ওর বুকটা ফেটে এলো। খারাপ লোক একটা। আমাকে কাঁদিয়ে শান্তি পাচ্ছেন না? আমিও আপনার থেকে পুরো 1 মাস দূরে থাকবো, তখন বুঝবেন মজা। কোনো প্রকার যোগাযোগও করবো না। পরদিন ভোরে সকলে রেডি হয়ে নিল। পাখি ছোট মামার শালার বিয়ে, ওদের পরিবারের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সকলে যাবে। মুক্তি তৈরি হয়ে পাখিকে ডাকতে এলো। এসে দেখলো বেচারি এখনো রেডি হয়নি। উপর হয়ে খোলা চুলগুলি বিছানার উপর মেলে দিয়ে উদাসীন হয়ে শুয়ে আছে, যেন এই যন্ত্র মানব দেহের কোনো প্রাণ নেই। ওর মেজাজ খারাপ লাগলো, কপলদয় কুচকে ফেলল। এই কি পাখি, এখনো রেডি হসনি? যাবি কখন? দেখি কাপড় তুলেছিস ব্যাগে। আমি যাব না, তোমরা যাও। যাবি না মানে কি? ঘরে সকলে যাবে। আমি শুনেছি আব্বা যাবে না। তো সেজন্য কি তুইও যাবি না? আমার কারণ ভিন্ন। সকাল থেকে তলপেট ব্যথা করছে, মাথাটা ঘুরছে, বমি বমি লাগছে, ভালো লাগছে না। তাছাড়া তোমরা গিয়ে 7 দিন থাকবা, অতদিন আমি থাকতে পারবো না। আমাকে বলি গিয়ে। বলতে পারো। মুক্তি যেভাবে এসেছিল দরজা চাপে সেভাবে চলে গেল। কাজলেখাকে গিয়ে বললো মুক্তি পাখি যাবে না। কাজলেখা ব্যাপারে তেমন কিছুই বললো না, কেন মানিক মৃধাও যাচ্ছেন না। বাপ বেটি থাকুক ঘরে। বাড়ি থেকে বের হওয়ার সময় মুক্তি পাখিকে বারবার কড়া করে দিক নির্দেশনা দিয়ে গিয়েছে, বাড়িতে যেন অপরিচিত মানুষ ঢুকতে না দেয়, সবসময় মেইন গেট আটকে রাখে। মুক্তিরা গিয়েছে গতকাল। আজ খুব ভোরে উঠলো পাখি, মনটা উদাস উদাস, কোনো কাজে মন বসে না। তবু হাত পা তুলে ঘরে বসে থাকলো তো আর হবে না। রান্নাবান্না শেষ করে স্কুলে যেতে হবে, সামনে টেস্ট পরীক্ষা। পাস না করলে ফাইনালে যাবে কি করে? স্যারেরা বারবার বলে দিয়েছেন 2 সাবজেক্টের বেশি যারা ফেল করবে তাদেরকে ফাইনালে নেবে না। ইদারিং সে কোচিং সেন্টারে যায় না, কেন জানি মন চানে না, বাদ দিয়ে দিয়েছে। উনি যখন আসবে তখন আবার যেতে শুরু করবে। ওখানে গেলে মন আরো বেশি খারাপ লাগবে, তাই চায় না। সকালে রুটি বানানো শেষ, তরকারি রান্না করে সে ঝটপট স্কুলে চলে গেল। স্কুল থেকে এসে ভাত রান্না করবে, গ্যাসে বসিয়ে দিলেই হবে। স্কুল থেকে 2 ক্লাস করে চলে এলো। আজকাল কি হয়েছে, কোনো কিছুতেই মন বসে না। স্কুল থেকে বাড়ি এসে দেখলো ওর রুমে লতিফ শুয়ে আছে। ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখালো। যতই হোক তিনি বোকা সর সোজা মানুষ, তো বিষয়টি সকলে, পুরুষ লোক তো বিষয়টি সকলে ভালো চোখে দেখবে না। তাছাড়া হঠাৎ করে কেউ এসে এই রুমে ওনাকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, উল্টো ওর চরিত্র নিয়ে কথা উঠবে। তার আগে ওনাকে রুম থেকে বের করতে হবে। পাখি দুবার ডাকলো, লতিফ ভাই, ও লতিফ ভাই, শুনছেন? সেটার হুঁশ নেই, বোঝাই গেল ঘুমে কাদা। ও আর ডাকলো না। সকালে ভাত খায়নি, 2টো রুটি খেয়েছে, ক্ষুধায় এখন পেট চুচু করছে। দ্রুত চুলোয় ভাত বসিয়ে দিয়ে গোসলে ঢুকে পড়লো। গোসল করার শেষে ওনা পরে যখন পেছনে দরজা দিয়ে মধ্যঘরে প্রবেশ করলো, দেখলো 4-5 জন মহিলারা ওদের গেট দিয়ে হু হু করে ঘরে ঢুকে পড়ল। ওদের সে চিনে, এরা ওর প্রতিবেশী, তবে বেশি একটা সুবিধা না, ঝগড়াটে টাইপের। ওনারা ওদের ঘরের দিকেই আসছে। পাখির ভীষণ ভয় হলো ওর রুমে লতিফকে দেখে। ওনারা আবার ওকে ভুল না বুঝবেন তো। পাখি জলদি আড়াল হয়ে গিয়ে ওর রুমে ঢুকে পড়ল, লতিফকে ডেকে তুলল। শুনছেন লতিফ ভাই, জলদি উঠুন, আমার রুম থেকে এক্ষুনি বের হন। লতিফ আড়মোড়া দিয়ে উঠে বসলো, বোকা বোকা মুখ করে কেমন হাসলো, দেখতে ভীষণ কুৎসিত। পাখির বিরক্ত লাগলো, এত খাট থাকতে ওনাকে ওর রুমেই ঢুকে পড়তে হলো। পাখি ওনাকে ঠেলে রুম থেকে পাঠিয়ে দিয়েছিল। এর মধ্যে দেখলো 4-5টা মুখ হু হু করে পাখির রুমের মধ্যে ঢুকে পড়েছে। ওনাদের রুমে ঢুকতে দেখে পাখির ভয় গা শিবরে উঠে, চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসবে জোগাড়। গলাটা শুকিয়ে এলো ঠিক চৈত্র মাসের করান্ডায়। এবার নিশ্চিত সে বিনা অপরাধে ফাঁসবে। 2 জন মহিলা জাহানারা আর জহুরা লতিফকে দেখে নাক ছিটকে উঠল। জাহানারা সন্দিগ্ধ চোখে দুজনকে কড়া নজরে জেল পলাতক আসামির মতন দেখলো। এরপরে কাঠিন্য মুখাভাবে শশব্যস্ত প্রশ্ন করলো, তুমি এই ঘরে কি করো? পাখির এই ভয়টাই হচ্ছিল। শশব্যস্ত ও চিন্তান্বিত সংকীর্ণ মনে ঘোর চপলে হাসপাস করে ললাটে বিন্দু বিন্দু পিচ্ছ সে জল জমল। শুকনো গলা দেশে হতে দুর্বল জিভটা টেনে আনে, শুষ্ক অধৈর্যরা জিভের তলে ভিজিয়ে আগ বাড়িয়ে উত্তর দেওয়ার আগে মহিলাটি ওকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়েই ফের ক্ষীণা মিশ্রিত কণ্ঠে স্বরে বলে উঠল, সি সি, তোমরা দিনে দুপুরে এমন আকামকম করে বের হও? চক্ষু লজ্জা বলো তো একটা কথা আছে, তার সিটে পড়েও তোমাদের মধ্যে নেই। গেল দিফা, তোর প্যান্টের চেইন আটকা হারামজাদা। আর এই বেশ আমাকে চুল ধরে বাইরে নিয়ে আসো,
খুব বড় বড় কথা কাজল রেখার না, মেয়েদের কড়া শাসনে রাখে। তাহলে এই তার নমুনা? মেয়েদের দেহ ব্যবসায় নামায় দিছে। আজ বাড়ি না আসলে তো এদের ভালো মানুষের আড়ালে কুৎসিত রূপটা দেখতেই পেতাম না। পাখি মুহূর্তের মধ্যে কিংকর্তব্য বিমূঢ় আশ্চর্যজনিত হয়ে নিরুত্তর। কথার পরিপ্রেক্ষিতে উপস্থিত ভাষ্য অধরে ওঠে না, ফ্যালফ্যাল করে নির্বোধের মতন ওনাদের কঠিন কাঠিন্য মুখগুলি দেখে গেল। কতটা গভীরে পৌঁছে গেছেন ওনারা, কতটা কুৎসিত মন মানসিকতার নিয়ে এইসব বিদঘুটে প্রসঙ্গ তুলছেছি। এদের মতন এমন প্রতিবেশী থাকাচ্ছে না থাকাই ভালো। ওনাদের কথা কানে তুলল না। অসহায়ের মতো যাতাকলে মেয়েটা আজ নির্বাক, নির্লিপ্ত, অকিকুট জোড়া নেত্রজলে চিকচিক করছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে মেয়েটা ছ্যাঁচড়ামির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল। ঝটপট ওনাদের পায়ে পড়ল, বসল। বিশ্বাস করুন কাকি, আপনারা যা ভাবছেন তেমন কিছুই না। লতিফ ভাই শুধু আমার রুমে এসে শুয়ে পড়ছিল। আমি শুধু ওনাকে ডেকে রুম থেকে পাঠিয়ে দিতে চেয়েছিলাম, এর বেশি কিছু না। একটা ছেলে একটা মেয়ের রুমে কখন ঢুকে জানোস? যখন সেই মেয়েটা তাকে লাই দেয়। তুই দিয়েছিস, তাই লাই পেয়েছে। আমরা তো বাতাসে হাওয়া খেয়ে বড় হইনি রে। দুজনে আবার কস বিশ্বাস করতে? এত কাহিনী মিলে যাওয়ার পর কেমনে বিশ্বাস করবো বল? তাছাড়া লতিফের প্যান্টের চেইন খোলা ছিল, এ দ্বারা কি বোঝা যায় তোর আকাম কাম করছস? এই যে তোর চুল ভিজা, মাত্রই গোসল করে এসেছিস, তার প্রমাণ। তা কি চাই? হাতে না হাতে ধরছি। ওনাদের ক্ষীণিত বিশ্রী কথাগুলো শুনে পাখির গা খিনখিন করে উঠল। হুড়মুড়িয়ে চোখের কোল ঘেঁষে অশ্রু এসে হামলে পড়ল। আচমকা অধর ফুলিয়ে মেয়েটা ঝরঝরিয়ে কেঁদে ফেলেও শীর্ণ দেহটা তপ করে বসে পড়লো। পোপাতে পোপাতে চতুর্দিকে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে অসহায় চোখে তাকালো। দেখলো এমন কেউ কি আছে যে তাকে বিশ্বাস করবে, এই মিথ্যা পাপের বোঝা থেকে বাঁচাবে? না না, কেউ নেই, কেউ নেই। আজ তার পাশে কেউ নেই, কেউ নেই। কে বাঁচাবে ওনাদের হাত থেকে? ও বিশ্বাস করাবে সে নির্দোষ? ওর ভাবনার মাঝে জহুরা চুলের মুঠি শক্ত করে ধরে টানতে টানতে উঠোনের মাঝে নিয়ে এনে ফেললেন। ওর গালের চামড়া ঘষা দিয়ে বললেন, এই বয়সে শরীরে তো জ্বালা তোমার গো। এই তোরা দেখছিস কি? দে মাগির জ্বালা মিটে, আর স্যারাটারে ধরে রাখ। পাখি দু হাত তুলে আকুতি মিনতি করলো, ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে অনুরোধ করলো, বিশ্বাস করুন আপনারা, আমি নির্দোষ, আমার চরিত্র খারাপ না। ও লতিফ ভাই, তুমি কিছু বলো না কেন? কি গো লতিফ, বলো কিছু। আমার কোনো দোষ নাই। পাখি আফাই আমারে এ কাম করতে জোর করেছে, তার কথা মতন আমি সব করছি। পাখি যেন আকাশ থেকে পড়ল। অবাক নেত্র দুটো হতবুদ্ধিতা, বিস্ময়, স্তব্ধ, চমকপ্রদ, বিমূঢ়। বিস্ফোরণ রয়ে যায় ওর শীর্ণ দেহ মন জুড়ে। উপস্থিত মুখ্য বাস্য, সরি রিপিট। পাখি যেন আকাশ থেকে পড়ল। অবাক নেত্র দুটো হতবুদ্ধিতায় স্তব্ধ, বিস্ময়, চমকপ্রদে বিমূর্ত। বিস্ফোরণ বয়ে যায় ওর শীর্ণ দেহ ও মন জুড়ে। উপস্থিত মুখ্য ভাষা এবং জ্ঞান হারিয়ে ওর দৃষ্টিজোড়া কেমন নির্বাক, নিরুত্তর হয়ে এলো। দেহটা ভারহীন, পুরোপুরি নিস্তেজ নিস্তেজ মনে হয়। একটু ধাক্কা খেলেই যেন মাটিতে হেরে পড়বে সে। দপ করে শুকনো মাটিতে বসে পড়ল। নিজের চুলের খামছে ধরে হাঁটুতে মুখ গুজে টুকরে কেঁদে উঠল। মিথ্যা অপবাদে আজ সে দোষীর কারাগারে কাঠগড়ায় দাঁড়িয়ে। কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে সে? একমাত্র সৃষ্টিকর্তা আর সে ছাড়া কেউ জানে না ও নির্দোষ। মেয়েটা অসহায়, অস্থির দৃষ্টিজোড়া তাক করে বিস্তৃত খোলা আকাশের দিকে নীরবে নির্বিঘ্নে কতক্ষণ তাকিয়ে তাকে অশ্রু ঝরলো। এ কেমন বিচার তোমার মাওলা? বিনা অপরাধে, বিনা পাপে আজ অপরাধী বানায় ছাড়লা। কষ্টের বুকটা গগন চুম্বি ভারী হয়ে এলো। গড়িয়ে থুতনি বেয়ে বেয়ে নোনা জল ঝরে পড়েছে। গলাটা শুকিয়ে মরুভূমির ন্যায় খাখা করছে। যেই ছেলেটাকে নিজের ভাইয়ের চোখে দেখতো, সে সম্মান করতো, সেই ছেলেটাই আজ তাকে ফাঁসাচ্ছে। হে কেমন নিয়তি তাকে নিয়ে খেলছে। তার গলা দেশে পানিবিহীন রোধ হয়ে এলো। মাথাটা এলোমেলো, জ্ঞান শূন্যহীন মনে হয়। কেমন দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে সবকিছু। কিছুক্ষণ পর যেন ঘুম থেকে উঠলে সবকিছু ঠিক কেটে যাবে, সেও বাস্তবে ফিরবে। তবে সেরকম কিছুই ঘটলো না। কিয়ং দশম থেমে থম মেরে বসে রইল মেয়েটা। মাথা কাজ করছে না, পেটের ভেতরে মোচড়াচ্ছে, বমি বমি ভাব আসছে। পায়ের নিচে অথই শূন্যতা উপলব্ধি করে মনে হতে লাগলো সে কারো কঠিন ষড়যন্ত্রের শিকার। কিন্তু কে করতে পারে এমন দুশ্মনী, গভীর ষড়যন্ত্র? সে কার এত বড় ক্ষতি করলো যে ওকে
ফাঁসাতে উঠে পড়ে গেছে। প্রতিবেশী সালমা বেগম পাখির আব্বাকে তুলে একটা গালি দিল। পাখি কেঁপে উঠল, আঙুল তুলে শাসালো। খবরদার আমাকে নিয়ে যা কিছু বলেন, আমার পরিবার নিয়ে একটাও বাজে কথা বলবেন না। ওরে বেশারে, ওর কাছে এখন নীতিবাক্য শিখতে হবে। তোমরা দেও না কেন কয়টা দেও সেরে ভাঙ্গা। জাহানারা বেগম এগিয়ে গেলেন, ছো মেরে কুবলে পাখির বুক থেকে ওড়নাটা টেনে ছুঁড়ে মারল। গালের চাপা চেপে ধরে গালে পটাপট কয়েকটি থাপ্পড় বসিয়ে দিলেন। পাখির ঠোঁট কেটে গেল, খোপা করা চুলগুলি খুলে এলোমেলো হয়ে এলো। নাকের পানি চোখের পানি একসঙ্গে পড়ছে। হাতের উল্টো পিঠ দিয়ে তা মুছে ও চোখ রাঙিয়ে তাকালো। খবরদার বিনা দোষে মারবেন না, তাহলে আপনারা গুরুজন বলে আমি চুপ থাকবো না। সি 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 সেরে কয় কি? এত বড় কাণ্ড করে আবার বড় বড় মুখ গলায় মুখ করে কথা বলছে। দেও না কেন তোমরা কয়টা আমায়, নইলে এই পতিতা সিঁড়ি সোজা হইতো না। এই বয়সে সারাগো লগে লটর বটর শুরু করে দিছে। 8 দিন পইরেই রইছে। বৃদ্ধার হুকুমে আদেশে যেন বাকি কজন অপেক্ষায় ছিল। হুকুম পেতেই 4 জন মিলে মেয়েটার উপর পৈশাচিক নির্যাতন, নৃশংস অত্যাচার করতে ঝাঁপিয়ে পড়লো। থাপ্পড় কিল ঘুষিতে ওর কোমল শরীরটা ব্যথাতুর যন্ত্রণাময় বানিয়ে তুলো। 2 জন ওর হাত পেছনে থেকে বেঁধে ধরে রেখেছে। বাকি 1 জন ওর চুলের মুঠি শক্ত করে ধরে ঘুষি চড়ে গাল ফাটিয়ে ফেলেছে। মেয়েটার ফের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। ব্যথার যন্ত্রণায় মুখটা ফুলে উঠেছে। ফের মুখে থাপ্পড় পড়তে মেয়েটার গলা দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, আম্মা। থাম জাহানারা, আনমাইরো না। সেরাসেরি দুইটারে খাম্বার সঙ্গে বান্ধ। বাকি বিচার চেয়ারম্যান মেম্বার আইসা করবে। ওনাদের খবর তো। পুরো আধ ঘন্টার ভেতরে চেয়ারম্যান মেম্বার সহ আর অনেক মানুষের মৃধা বাড়ির উঠোনে ভরে গেল। চতুর্দিকে মানুষের হই হুল্লো, নানা কুটরটনা ও গুঞ্জন চলছে। মানিক মৃধা তখন ফসলি মাঠ থেকে ঘেমে টেমে অস্থির চিত্তে বাড়ি ফিরছিলেন। বাড়িতে এত এত মানুষের ভিড় দেখে তার কলিজা শুকিয়ে এলো। পা দুটি নিস্তেজ অশান্ত লাগছে। বাড়িতে তো পাখি একা, ওর কিছু হলো না তো? এই একটি বাক্যই মনে হতে তিনি জলদি উঠোনের সামনে ভিড় ঠেলে ছুটে আসেন। উঠানের সামনে আসতে দৃষ্টি দুটি পরে বাড়ির খাম্বার দিকে। শক্ত খাম্বার সাথে তার কলিজার টুকরোটি বাঁধা। মেয়েটার গাল দুটিতে 5 আঙুলের অসংখ্য দাগ, ছোট কেটে রক্তাক্ত হয়ে আছে। নোনা জলে মুখটা স্যাঁতস্যাঁতে, বুকে কোনো ওড়না নেই। যেই মেয়ে ওড়না ছাড়া রাস্তা পর্যন্ত বের হয় না, সেই মেয়ে আজ ওড়না ছাড়া কত শত মানুষের সামনে। কিন্তু কেন? কি অপরাধ তার সোনার টুকরো মেয়েটির, যার কারণে অতি আদরের কন্যাটিকে সকলে বেঁধে রেখেছে? বাড়িতে এত এত লোকই বা কেন? তার অনুপস্থিতি কি এমন ঘটেছে? তার বুকটা আকস্মাৎ কাঁপছে। যতটা সামনে আগাচ্ছে কলিজাটা ধরফর করে লাফাচ্ছে। দাঁড়ান্ত অবস্থায় থেকে মেয়েটা কেমন তন্দ্রা খেয়ে হাঁটু ভেঙে নুয়ে পড়তে চাইল। তার বুকটা ধকধক করে উঠল। আচমকা উনি কোমরের গামছা খুলে দৌড়ে ছুটলেন। পাখির কাছে গিয়ে সবার আগে ওর বক্ষে গামছা জড়িয়ে দেন। আদুরি গলা ডাকলেন, আম্মা, আমার আম্মা। আব্বা এসে গেছে তো, আর কোনো ভয় নেই। আব্বা সব সামলে নিব। ওর মাথাটা নিজের বুকের ভেতর রাখলেন। পাখি নিবু নিবু ক্লান্তিকর শরীরে বলল, বিশ্বাস করো আব্বা, তোমার সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ আমি করি নাই। আমি সম্পূর্ণ নির্দোষ। আমারে ভুল বুঝছো না। আমি জানি আম্মা, আমার আম্মা কোনো ভুল করতে পারে না। আপনি চিন্তা করবেন না, আব্বা আছি তো। আব্বা থাকতে আপনার কিসের চিন্তা? চেয়ারম্যানের উদ্দেশ্যে বললেন তিনি। চেয়ারম্যান সাহেব, আপনারা কেন আমার বাড়ি, কি অপরাধে আমার নিষ্পাপ মাইয়াটা বাঁচছেন আমি জানতে চাই। মানিক মৃধা, তোমরা হলা এলাকার মধ্যে মধ্যবিত্ত পরিবার, মোটামুটি ভালোই টাকা পয়সা রোজগার করো, কিন্তু তোমাদের কাছ থেকে এমন কিছু আশা করি নাই। তোমার মায়ের লগে তোমার কামের সেরা লতিফের হাতে নাতে জাহানারা ধরেছে। এক ঘরেও পাইছে ওদের, জিজ্ঞাসা করে দেখো। আমি বিশ্বাস করি না এসব মিথ্যা কথা। সব সত্য, আমরা সবাই সাক্ষী আছি। এক ঘরে পাইলেই একসঙ্গে থাকা বলে না জাহানারা ভাবি। লতিফ একটু বোকাশোকা, সবাই জানে। ও ভুল করেও পাখির রুমে শুইতেই পারে, সেই অভ্যাস ওর আছে। আর লতিফের প্যান্টের চেন খোলা পাওয়া গেছে। তোমার মাইয়ারে গোসল করতে দেখা গেছে, এখনো চুল পিছা আছে দেখো। সেইগুলো কি তুমি মিথ্যা বলবে মানিক? চেয়ারম্যান সাহেব, আমি লতিফরে প্রশ্ন করতে চাই। মানিককে প্রশ্ন করতে অনুমতি দিয়ে দেওয়া হলো।
মানিক মৃধা লতিফের কাছে গিয়ে ছলছল চোখে তাকালেন। দেখালেন অধর হতে ভাষা বের করতে পারেন না তিনি। বহুত কষ্টে অধর জোড়া নাড়লেন। বাজান, সত্যি কথা ক, আজ তোর সাক্ষীর উপর আমার মাইয়ার জীবন মরণ নির্ভর করে। এটা সত্য চাচা।